তারপরে যদি নিচে আসি এখানে লেখা আছে কিওয়ার্ড বাই ইনটেন্ট। ইনটেন্ট জিনিসটা কি কেউ বলতে পারবেন? ইনটেন্ট জিনিসটা কি? বুঝি নাই। আচ্ছা, যদি আমি আপনাদের ভাষায় বলি, আপনাদের ভাষায় বলবো, বেশি কঠিন করব না, আমি ওয়েবসাইটের ভাষায় যাব না। ইনটেন্ট যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনাদের ভাষায়, তাহলে এখানে বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটটা যে তৈরি করা হয়েছে, তৈরি করার সময় কোনটাকে টার্গেট করে আপনার ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। দেখেন এখানে ইনফরমেশনাল, আপনার ওয়েবসাইটে প্রায় 38.1% আছে শুধু ইনফরমেশনাল তথ্য, মানে ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে নেভিগেশনাল তথ্য আপনাদের 15.8% আছে। তারপর কমার্শিয়াল তথ্য আপনাদের টোটাল 13.3% আছে, এবং ট্রানজেকশনাল যে তথ্যগুলো আছে ওইগুলো হচ্ছে 32 এত আছে। তার মানে সবচেয়ে বেশি তথ্য কোনটাতে আছে? ইনফরমেশনাল তথ্য আছে। এবং কিওয়ার্ড কোনগুলোতে র্যাঙ্কিং কেমন পরিমাণে করছে এটা দেখাইতেছে, এবং কোনটাতে ট্রাফিক কেমন, সবচেয়ে বেশি ট্রাফিক কোনটাতে? ট্রানজেকশনালের মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক আছে। তারপর আমাদের ইনফরমেশনের মধ্যে, তার মানে ট্রাফিকের একটা তথ্য আমি এখানে দেখতে পাবো আর কি। সিম্পল ভাবে ভিউ অলে ক্লিক করলে আমি সবকিছু পাবো। এবং ব্র্যান্ডেড ট্রাফিক ট্রেন্ড, মানে এখানে আমার পার্সেন্টেজটা দেখাবে যে কোন মাসে কেমন ট্রাফিক আসতেছে, ঠিক আছে, এটা একটা পার্সেন্টেজ দেখতে পারবো। তারপরে আমি ব্র্যান্ডেড বনাম নন ব্র্যান্ডেড ট্রাফিক, আমার যে ট্রাফিক গুলো আছে এই ট্রাফিককে দুই ভাগে ওরা ভাগ করছে, একটা হচ্ছে ব্র্যান্ডেড, আরেকটা হচ্ছে নন ব্র্যান্ডেড। আমি যদি ভিউ অলে ক্লিক করি তখন যাবতীয় তথ্যগুলো আমি দেখতে পারবো। আমি যদি যাবতীয় তথ্য মানে হচ্ছে অর্গানিক রিসার্চের মধ্যে আমি এসে পড়বো এখানে দেখাইলে। তো এখানে যদি আমি আসি, দেখানোর পরে আচ্ছা এখানে আমাদের লোডিং হইতেছে, একটু লোডিং হয়নি। আচ্ছা, এখানে আসার পরে দেখেন এই যে ড্যাশবোর্ডটা, ওইটা কিন্তু সেম ভাবে আগের ড্যাশবোর্ডটার মতোই ছিল। আমার যে কিওয়ার্ড রিসার্চের যে ড্যাশবোর্ডটা ছিল এটার মতোই ছিল। তো এখানে আলাদা কোনো কিছু নাই, যদি থাকতো আমি দেখাইতাম। তার মানে এইটি বুঝে নেন, ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড দিয়ে বোঝানো হয়েছে যে ট্রাফিক গুলো সবচেয়ে ভালো আমরা ব্র্যান্ডেড ট্রাফিক বলতে পারি, আর যেগুলো মোটামুটি মিডিয়াম লেভেলে আছে ওইগুলো নন ব্র্যান্ডেড বলবো নর্মাল অবস্থায়। এতটুকু বুঝে নেন, যেগুলো আমার কার্যকরী ট্রাফিক এগুলাকে আমরা ব্র্যান্ডেড বলবো আপাতত। এবং কোন কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং করছে এই জিনিসটা আমরা দেখতে পারবো। তারপরে নিচে আসি, নিচে আসার পরে আর কি দেখতে পারবো? আর দেখতে পারবো মেইন অর্গানিক কম্পিটিটর। এখন আসেন কম্পিটিটরে, আপনার ওয়েবসাইটটা cars.com, আপনার ওয়েবসাইটের সাথে যদি তুলনা দিতে হয় তখন আপনি কোন ওয়েবসাইটকে দিবেন তুলনা? এখানে বলা আছে kbb.com। kbb.com এই সাইটটার সাথে আপনার প্রথমে তুলনা দিতে পারেন। এইটা হচ্ছে আপনার কম্পিটিটর। এই কম্পিটিটর লেভেল উনি কত নম্বরে আছেন? এই লেভেলের মধ্যে হুবার করলে 67% লেখা আছে। তারপর কম্পিটিটর কিওয়ার্ড, এই ওয়েবসাইটের কতগুলো কিওয়ার্ড আছে এই জিনিসটা আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে এখানে আমরা কি দেখতে পারবো? এসই দিয়ে কি বুঝে? এখানে দ্য নাম্বার অফ কিওয়ার্ড ব্রিংিং, সার্চ ইঞ্জিন কিওয়ার্ড বলতে পারি, সমস্যা নাই। দেন হচ্ছে এইটা হচ্ছে টোটাল তুলনা। আমি যদি আমার ওয়েবসাইটকে তুলনা করি তখন এই ওয়েবসাইটের সাথে করতে পারবো, এই ওয়েবসাইটের সাথে করতে পারবো, এটার সাথে করতে পারবো। তার মানে আমার রিলেটেড ওয়েবসাইট হচ্ছে এইগুলা, বুঝছি সবাই? এই ওয়েবসাইটের কিছু তথ্য আমরা দেখতে পারতেছি, যে কিওয়ার্ড কয়টা র্যাঙ্কিং করছে এই জিনিসটা আমরা দেখতে পারতেছি। কম্পেয়ারের লেভেল কত? কম্পেয়ার লেভেল হচ্ছে সবচেয়ে উপরে আছে উনি 67%, মানে উনি আমার সাথে কম্পিটিটর। তারপর নিচে যদি আসে উনি 65%, উনি হচ্ছে আমার থেকে 65% নিচে, তারপরে কমে গেছে। এইগুলো দরকার নাই, আমার প্রথমে আমি কম্পেয়ার করবো, এটার সাথে কম্পেয়ার করতে পারলে আমি অনেকটুকু আরো উপরে যাইতে পারবো, আমি ভিউ ডিটেলস দিয়ে দেখতে পারবো। এবং আমি যদি ডান পাশে ফোকাস করি তখন এটার একটা চার্ট দেখাইতেছে, যে চার্ট অনুযায়ী কোনটা কোন অবস্থায় আছে, এটা কিন্তু আমাদের সাথে মিলে আমার ওয়েবসাইটের সাথে। তখন এইগুলো হচ্ছে আমার কম্পিটিটর। আমি নিচে আসবো, নিচে আসার পরে আমি এখন দেখবো অ্যাডভার্টাইজিং রিসার্চ। অ্যাডভার্টাইজিং, যখন আমি আমার ওয়েবসাইটটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব তখনই কিন্তু আমার একটা কিওয়ার্ড ধরতে হবে, যে কিওয়ার্ডের কস্ট পার ক্লিক যে অপশনটা আছে, কস্ট পার ক্লিক যে অপশনটা আছে, এই টাকাটা যেন কম থাকে। আমি আপনাদেরকে বুঝাই দিই, আমি চিন্তা করছিলাম পরে বোঝাবো এই জিনিসটা। যখন আপনারা আপনাদের ওয়েবসাইটটা অথবা হচ্ছে একটা পোস্ট নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, তখন অ্যাডভার্টাইজমেন্ট যদি রান করেন টাকা দিয়ে রান করতে হবে না? ফেসবুকে টাকা দিয়ে রান করবেন। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা সবার সামনে যাবে। যদি সবার সামনে যায়, কেউ যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে তো এটাকে বলা হয় কস্ট পার ক্লিক।
এটাকে ক্লিক করে, তো ক্লিক যদি করে তারা কি আমার টার্গেটেড কাস্টমার না? আমার ওয়েবসাইটে আসছে ক্লিক করে, তখন হচ্ছে এই ক্লিক করার কারণে আমার থেকে মোটামুটি ভালো পরিমাণের একটা টাকা আমার থেকে কেটে নেবে। এই টাকাটাকে বলা হয় কস্ট পার ক্লিক। বুঝছি সবাই? আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করলে এই কিওয়ার্ডের উপরে আমার কস্ট পার ক্লিক কত ডলার যাবে এই জিনিসটা আমরা এখান থেকে বাছাই করতে পারি। ওইগুলো আরো বুঝবেন আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, ঠিক আছে? এই জিনিসটা বুঝবেন। ওকে, তারপরে হচ্ছে এই জিনিসটা আমি ভালো বুঝাইতেছি না, আপনারা অনেকে বুঝেন নাই, মাত্র উপর দিয়ে যাচ্ছে, সো আমি এখন বুঝাবো না, এটা আমাদের দরকার নাই, এখন আপাতত দরকার নাই। তারপর পেইড পজিশন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে সেম এই কিওয়ার্ডের আন্ডারে হয়ে থাকে। ওকে ফাইন, এখন নিচে আসি, নিচে আসার পরে আমাদের কি আছে? মেইন পেইড কম্পিটিটর। এখন আসেন কম্পিটিটর, আমাদের যে কম্পিটিটরের মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে বলতেছে মেইন পেইড কম্পিটিটর, এতক্ষণ যা দেখছি এটা হচ্ছে আমাদের অর্গানিক কম্পিটিটর। এখন আমরা দেখবো পেইড কম্পিটিটর। পেইড কম্পিটিটর দিয়ে কি বোঝানো হয়েছে? আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করব, ওনারও অ্যাডভার্টাইজমেন্ট রান করে, ওদের ওয়েবসাইটটাও র্যাঙ্কিং করে। ওকে, পেইড কম্পিটিটর দিয়ে বোঝানো হয়েছে, ধরেন আমার cars.com একটা সাইট আছে, অন্যের একটা সাইট আছে, অন্যরা কি করবে? ওনাদের সাইটে গুগলের মাধ্যমে কি করবে? একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করবে। আমিও সেম, আমি গুগলের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট রান করব। তো আমরা দুইটা ওয়েবসাইটে গেছি না অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য? এখনই যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তখন ওনার টাগে আসবে না আমার টাগে আসবে? ওকে, বুঝেন নাই? আবার স্পষ্টভাবে বলি, আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করছি cars.com, আমার কম্পিটিটর আরেকটা ওয়েবসাইট আছে car.com, তো আমিও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছি, car.com যে মালিক আছে উনিও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে গুগলের মধ্যে, তো দুইজনেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিছি। গুগলে দেওয়ার পরে কোন ওয়েবসাইট এক নম্বরে আসবে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে? হ্যাঁ, কারটা উপরে আসবে, কারণ উনিও যে টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করছে, আমিও সেম টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করছি, তাহলে উনারটা আমার উপরে থাকবে নাকি আমারটা উনার উপরে থাকবে? কারণ এখানে অনেকগুলো ফ্যাক্ট কাজ করে, এই যে ফ্যাক্ট গুলা কাজ করে এখানে অনেক কিছু আছে। যেমন আপনি যদি টাকা বেশি দেন গুগলকে, তখন ওনার থেকে আপনাকে উপরে রাখবে, আবার যদি আমার থেকে উনি টাকা বেশি দেয় তখন ওনাকে উপরে রাখবো। এটা টাকার উপরে ডিপেন্ড করে প্রথমত, আর দ্বিতীয়ত যদি আমিও সেম টাকা দিই উনিও যদি সেম টাকা দেয় তখন কারটা উপরে রাখবে। এটা হচ্ছে গুগল তখন বাছাই করবো ওয়েবসাইট কার ভালো, ওয়েবসাইটে কার ভালো, এটার উপর টার্গেট করে আমার উপরে রাখবো। এটা হচ্ছে পেইড ট্রাফিকের ক্ষেত্রে। পেইড কিওয়ার্ড, পেইড ট্রাফিকের কম্পিটিটর হচ্ছে এটা নিয়ে আর কথা বলবো না। আমি নিচে আসি, নিচে আসার পরে এরপর দেখাচ্ছে যে স্যাম্পল টেক্সট অ্যাডস। আমরা যদি গুগলে অ্যাড দেই, গুগলে এরকম ভাবে অ্যাড দেই, তখন আমার অ্যাডটা কিভাবে আসবে এই জিনিসটা আমার এখানে শো করতেছে, এটা আমাদের কোনো দরকার নাই। আমি নিচে আসবো, এখন এই মেইন একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্ক দিয়ে অনেক ওয়েবসাইটের উপরে চলা যায়। এই ব্যাকলিঙ্কের মধ্যে যদি আমি আসি, আমি বলা হয়েছে যে আমি চাইলে এক্সপোর্ট করতে পারবো আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কয়টা আছে, এবং আমি যদি ডান পাশে ফোকাস করি, আমার ফোকাস থাকবে ডান পাশে। এখন বর্তমানে ডান পাশে যদি ফোকাস করি তখন এখানে ফলো বনাম নো ফলো, ফলো বনাম নো ফলো দিয়ে কি বোঝানো হয়েছে? আমাদের কিওয়ার্ড সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ফলো, ডু ফলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক দুই প্রকার, একটা ডু ফলো ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক কি? যে ব্যাকলিঙ্কে ক্লিক করলে আমার কাজ করে, যে ব্যাকলিঙ্কে ক্লিক করলে আমার কাজ করে ওইটাকে আমরা ডু ফলো বলবো, আর যে ব্যাকলিঙ্কে ক্লিক করলে আমার কাজ করে না ওইটাকে আমরা নো ফলো বলবো। একটা ওয়েবসাইটের জন্য ডু ফলো এবং নো ফলো দুইটাই প্রয়োজন পড়ে, ঠিক আছে? দুইটার প্রয়োজন পড়ে। এবং এখানে দেখাচ্ছে যে ফলো মানে হচ্ছে ডু ফলো লিঙ্ক কয়টা করা হয়েছে? আমাদের ডু ফলো 20.17 মিলিয়ন করা হয়েছে। নো ফলো কয়টা করা হয়েছে? 2.67 মিলিয়ন। আচ্ছা, তখন হ্যাঁ তখন নো ফলো স্কোরটা বেড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি আপনাদেরকে, যদি আপনারা কোনো একটা পেজের মধ্যে লিঙ্ক আপ করেন, করার পরে যদি যে পেজের আন্ডার থেকে করছেন ওই ওয়েবসাইটে যদি ডিসেবল হয়ে যায়, তখন আপনার পেজটা কি এই লিঙ্কটা কাজ করবে? এই লিঙ্কটা কাজ করবে না। ক্লিক করলে কি আসবে? 404 এরর। এরর মানে যে ওয়েবসাইটে গেছেন ওই ওয়েবসাইটে ত্রুটি আছে, তো এর জন্য হচ্ছে আপনারটা কি হয়ে যাবে? নো ফলো হয়ে যাবে। এটা কিন্তু ভুল। কারণ কি জানেন? কারণ আপনার যে লিঙ্কটার মধ্যে ক্লিক করছেন
এই লিঙ্কটা তো গেছে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ওই ওয়েবসাইটে দেখাইতেছে 404, তার মানে লিঙ্কটা কাজ করছে কিনা বলেন? লিঙ্কটা কিন্তু কাজ করছে না, কাজ করছে, কিন্তু ওয়েবসাইটে যে অফিস, এটা ওয়েবসাইটের সমস্যা, এটা আমাদের লিঙ্কের সমস্যা না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করার পরে যদি এই লিঙ্কে যদি কেউ যাইতে পারে তখন হচ্ছে আমার ডু ফলো, আর এই লিঙ্কে যদি ক্লিক করে লিঙ্ক যদি না যায়, কোনো জায়গায় না যায়, লিঙ্কটা যদি কাজই না করে, এটাকে আমরা বলতে পারি নো ফলো। তো আমাদের কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা কি করব, আমাদের যে ডেসক্রিপশন আছে এর ভিতরে সেট আপ করবো। সেট আপ করলে এখানে দেখাবে লিঙ্ক করা, কিন্তু ক্লিক করলে কোনো কাজ করবে না। এটা হচ্ছে নো ফলো, এটা করে নিতে হবে আমাদের সুবিধাতে। করে নিতে হবে কি, একটা ওয়েবসাইটে ডু ফলো নো ফলো দুইটাই প্রয়োজন পড়ে। তো এটা কি কারণে প্রয়োজন পড়বে এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে নো ফলো ডু ফলোর কাজটা হচ্ছে এরকম। ওকে ফাইন। তারপর আপনারা নিচে আসেন, নিচে আসার পরে ওনাদের টোটাল ওয়েবসাইটের মধ্যে যত ডু ফলো নো ফলো লিঙ্ক করা হয়েছে টোটালি টেক্সটের মাধ্যমে কয়টা করা হয়েছে? 59% করা হয়েছে আমার টেক্সটের মাধ্যমে, এবং হচ্ছে সংখ্যা কত? 12 মিলিয়ন। 12 মিলিয়ন হচ্ছে লিঙ্ক করা হয়েছে শুধু টেক্সটের মাধ্যমে। টেক্সটের মাধ্যমে মানে কি, আপনার একটা টেক্সটের মানে টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিবেন, মানে লিঙ্কটা বসায় দিবেন, অথবা টেক্সটের ভিতরে আপনি একটা লিঙ্ক বসিয়ে দিবেন, এটাকে বলা হয় আমাদের টেক্সট। তারপর ইমেজের ভিতরে কত পার্সেন্ট বসানো হয়েছে? 39%, মানে 7.9 মিলিয়ন বসানো হয়েছে। তারপর ফর্মের ভিতরে একটা ফর্ম তৈরি করার জন্য এই ফর্মের ভিতরে 3%, তার মানে 554.1K এত লিঙ্ক ইউজ করা হয়েছে ফর্মের ভিতরে। তারপরে ফ্রেম মনে হচ্ছে আপনার অনলাইনের সাথে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আপ যে করেন, এই লিঙ্ক আপের মাধ্যমে কয়টা করা হয়েছে? ফ্রেমের মাধ্যমে করা হয়েছে 1%-এর নিচে, তার মানে 119টা করা হয়েছে। 119টা করা হয়েছে ফ্রেমের মাধ্যমে লিঙ্ক। ভিউ অলে ক্লিক করলে দেন আরো অনেক রিপোর্ট দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক। এখন আমি যদি নিচে আসি, শেষ পর্যায়ে এখন যদি নিচে আসি, এখন দেখাইতেছি যে অ্যাঙ্কর ট্যাগ বলতে আপনার টেক্সট ট্যাগকে বোঝানো হয়, টেক্সটের ভিতরে ট্যাগকে বোঝানো হয়। অ্যাঙ্কর ট্যাগ, ডোমেইন এবং ব্যাকলিঙ্ক। এন্ড বলেছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে cars.com, এইটার মাধ্যমে শুধু cars.com দিয়ে টোটাল মানে ডোমেইনটাকে নিয়ে 15,512টা কি করা হয়েছে? লিঙ্ক করা হয়েছে, ব্যাকলিঙ্ক করা হয়েছে ডোমেইনটাকে নিয়ে, শুধু ডোমেইনটাকে নিয়ে। এবং শুধু না, এখানে এখানে বলা হয়েছে যে cars.com যে সাইটটা আছে এটা ডোমেইনস এত সংখ্যা দিচ্ছে, বাট ব্যাকলিঙ্ক এত দিচ্ছে। তার মানে এখানে বোঝানো হয়েছে যে এই ডোমেইনটা নিয়ে টোটাল ব্যাকলিঙ্ক করা হয়েছে, এইটা এই বড় সংখ্যাটা। আর এই যে ডোমেইনস লেখা আছে, এই ডোমেইনস দিয়ে বোঝানো হয়েছে যে টোটাল কয়টা ডোমেইনের আন্ডারে করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস ফোকাস করেন, আমার একটা ওয়েবসাইট আছে cars.com, আমি চাচ্ছি ওই ওয়েবসাইটের যে আমার লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিয়ে আমি অন্য ওয়েবসাইটে কি করব? ব্যাকলিঙ্ক তৈরি করব। আমি অন্য ওয়েবসাইটে ধরেন হচ্ছে আমাদের অন্য একটা ওয়েবসাইটের নাম আছে হচ্ছে আপনার pickup.com। তো এই ওয়েবসাইটে গিয়ে আমি যদি একটা ব্যাকলিঙ্ক করে আসি, তার মানে আমার একটা ব্যাকলিঙ্ক এখানে বাড়বে না? একটা ব্যাকলিঙ্ক বাড়বে cars.com এর উপরে, আমি আমার মেন ওয়েবসাইটে নিয়ে, তখন এখানে ডোমেইনস একটা বাড়বে। আবার যদি এই পিকআপ ওয়েবসাইটের ভিতরে আরেকবার যাই, আমি আরেকবার গিয়ে আরেকটা আমি ব্যাকলিঙ্ক করে আসি আরেকটা পেজের সাথে, তখন কি আমার ব্যাকলিঙ্ক কয়টা হবে? 2টা হবে। আর ডোমেইন কি চেঞ্জ হয়ে গেছে? পিকআপ তো ডোমেইন একটাই আছে। এটা দিয়ে বোঝানো হয়েছে আমার এত 15,512টা ওয়েবসাইটের সাথে আমার এই cars.com এর কি করা হয়েছে? লিঙ্ক আপ করা হয়েছে। আর ব্যাকলিঙ্ক টোটাল করা হয়েছে এতগুলা, আর ওয়েবসাইট ছিল এতগুলা। বুঝছি সবাই? এটা হচ্ছে আমাদের টপ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে এইগুলা আছে, চাইলে এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তারপরে আমাদের ডোমেইনের কিছু ওভারভিউ করেছে কান্ট্রি ভিত্তিক আমাদের টোটাল কতগুলো ব্যাকলিঙ্ক করা হয়েছে, এই জিনিসটা আমার এখানে দেখাচ্ছে। তারপরে যদি নিচে আসি, ইন্ডেক্স জিনিসটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। ইন্ডেক্স জিনিসটা কি? আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার ওয়েবসাইটের তথ্যগুলো কোথায় দিতে হবে? গুগলের কাছে ট্রান্সফার করতে হবে না? তখন গুগলে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইট উপরে আসবে, এই যে উপরে আসবে গুগলের ভিতরে কেউ সার্চ করলে গুগল কি করবে? আপনার তথ্যগুলা উপরে নিয়ে আসবে, তার মানে আপনার ওয়েবসাইট উপরে আসবে। তার জন্য আমাকে কি করতে হবে? আমার ওয়েবসাইটটাকে গুগলের হাতে দিয়ে দিতে হবে, দিয়ে আমাকে
ইন্ডেক্স করতে হবে। গুগলের ইন্ডেক্স মানে হচ্ছে এই যে ইন্ডেক্স পেজ হচ্ছে আপনি যে পেজগুলো তৈরি করবেন ওই পেজগুলো গুগলের হাতে তুলে দিতে হবে। তখন গুগলে যদি কেউ সার্চ করে তখন গুগল আপনার পেজটাকে উপরে নিয়ে আসবে। এটাকে বলা হয় ইন্ডেক্স করা, গুগলে ইন্ডেক্স করা। তো এই ইন্ডেক্স করার দিক দিয়ে যদি আমি এখানে ফোকাস করি, এখানে বলা হয়েছে অ্যাক্সেস ডিনাইড। তার মানে ওনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটা ধরে টোটালি ৬,২২৭টা ডোমেইনকে ইন্ডেক্স করছে এবং ব্যাকলিং হচ্ছে এতটা। তার মানে এখানে বোঝার কিচ্ছু নাই, এতটুকুই বুঝেন যে ওনাদের ওয়েবসাইটের কতগুলা পেজ ওয়েবসাইটের মধ্যে আমাদের যে গুগলের মধ্যে ইন্ডেক্স হয়েছে এই জিনিসটা এখানে বোঝা যাবে। এই জিনিসটা বিস্তারিত কিছু নাই, বিও ডিটেলস এর মধ্যে ক্লিক করলে বিস্তারিত পাবেন। আচ্ছা, তখন এই ওয়েবসাইটের ধরেন হচ্ছে প্রায় ১২,০০০ পেজ আছে। এই ১২,০০০ পেজের ভিতরে আপনি দেখবেন হচ্ছে ইন্ডেক্স আছে হচ্ছে ১,০০০ পেজ, আর বাকি ২০০ পেজ ইন্ডেক্স নাই। ইন্ডেক্স নাই বলতে কি বুঝেন? ইন্ডেক্স নাই বলতে ওইটা গুগলের হাতে ওরা পেজটাকে তুলে দিয়েছিল, মনে হয় কোনো একটা প্রবলেমের কারণে গুগল অ্যাকসেপ্ট না করার কারণে বাকি ২০০ পেজ কি হয়ে গেছে? নট ইন্ডেক্স, নো ইন্ডেক্স হয়ে গেছে। নো ইন্ডেক্স মানে গুগলের হাতে ইন্ডেক্স হয়ে যায়। তখন আপনারা কি করবেন? কাজ করতে গেলে তখন হচ্ছে বলবেন ক্লায়েন্টকে আপনার ২০০ পেজের মতো আপনার ইন্ডেক্স হয় না, আমি আপনার ২০০ পেজ ইন্ডেক্স করে দিতে পারবো। তো এই কথা বললে ক্লায়েন্ট কি রাজি হবে না? বলবে যে ভালোই হয়েছে, আমার এটা করে দিতে পারলে তো আমার আরো ওয়েবসাইট আমার পোস্টগুলো ইন্ডেক্স হলে তো আমার র্যাঙ্কিং আরো বাড়বে, ট্রাফিক বাড়বে, তার জন্য হচ্ছে আমার জন্য ভালো। তখন আপনার সাথে কি হবে? কন্ট্যাক্টে আসবে। আর ওয়েবসাইটের মালিক কিন্তু এত কিছু বোঝে না, আমরা যেহেতু কিছু বলতেছি না, এত কিছু আছে কিছু বুঝেন। আপনি যদি একটা প্রবলেম যদি ওয়েবসাইটের মালিকের সামনে প্রদর্শন করতে পারেন যে আপনার প্রবলেমটা এটার কারণে আপনার ট্রাফিক বাড়তেছে না, তখন মালিক আপনার বলবে যে এর জন্য কি করতে হবে আপনি বলেন। আর ওরা $100, $500, $1,000 দিতে কোনো আপত্তি করবে না। এরা কোটি কোটি টাকার বিজনেস করে, আপনার এতটুকু দিতে আপত্তি করবে না। ওরা চিন্তা করে যে এতটুকু দিয়ে যদি আমরা ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে পারি এটা তো আমার জন্য ভালো, তো এটা কোনো ব্যাপার না এদের জন্য। তো এটা ইনস্ট্যান্ট ভাবে আপনাকে হায়ার করে নিবে। তো এরকম ভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে যদি প্রবলেমগুলো বের করে দেখাইতে পারি তখন আমাদেরকে অনেক বেশি পরিমাণে হায়ার করবে। আর একটা হায়ার হইলে আপনার 2-3 মাসের কাজ হয়ে গেছে একজন ক্লায়েন্টের কাছে হায়ার হইলে। তো এরকম বড় বড় ওয়েবসাইট গুলা এরকম ভাবে আমরা সাধারণত কাজ করব। আশা করি মোটামুটি আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে ডোমেইন ওভারভিউর ভিতরে যা আছে মোটামুটি সবাই বুঝছি।